হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আজ হচ্ছে 4 তারিখ মঙ্গলবার, আর আবার একটা নতুন ব্লগ শুরু করলাম। এখন যাব রান্নাঘরে। ঘড়িতে বাজছে 11:30। আজকে ব্লগটা শুরু করতে করতে অনেকটাই দেরি হয়ে গেল। চিন্টু বাবার সঙ্গে কথা বলছিলাম, ভোটের খবর শুনছিলাম একটুখানি। ও বললো আজকে ভোটের রেজাল্ট আছে, আমি তো জানতাম না। তা একটু ইউটিউবে বসে ভোটের রেজাল্ট শুনতে গিয়ে দেরি হয়ে গেল। এখন তাড়াহুড়ো করে রান্নাঘরে ঢুকবো, রান্না করব। কালকে চিন্টু বাজার করে নিয়ে এসছে কলেজ থেকে এসে, তখন সবজি বাজারও করেছে, একটুখানি চিকেন নিয়ে এসছে। তো এখন জানি না কি রান্না করব। তো চলো যাই রান্নাঘরে, তারপর কি রান্না করব দেখা যাক। সবজি নিয়ে এসছে কালকে। সবজি করে অতিষ্ঠ হয়ে গেছিলাম না। দেখো এখানে কুমড়োটা কি সুন্দর, ছোট্ট কুমড়ো একটা। আর কুমড়োর কালারটাও কি সুন্দর, সেই ইয়ের মতন লাগছে, ফুটির মতন। না, আগে নিয়ে যাই, তারপরে দেখাবো কি কি এনেছে। ফুলকপি, তারপর কুমড়ো, এটা তো দেখালাম। লাউ আছে, আদা রসুন কাঁচা লঙ্কা, আর কি আছে, পটল আছে, ক্যাপসিকাম আছে, বিনস আছে, গাজর আছে, ভেন্ডি আছে, করলা আছে, আর আর কিছু নেই। এইটাই অনেক দিন হয়ে যাবে আমাদের। কি সুন্দর লাউটা, ছোট্ট মতন, আমাদের দুজনের জন্য এনাফ লাউটা। কালকে রাতে চিন্টু আমার জন্য এটা একটা খাবার নিয়ে এসেছিল, লাজানিয়া, কিন্তু আমি রাগ করে খাইনি। কালকে চিন্টুর উপর আমার খুব রাগ হয়ে গেছিলো। কালকে চিন্টু সেই গেছে 1:30টার সময়, আর এসছে রাত 11টার সময়। কি করছিল জানো তো, ওই যে হিমাদ্রির সাথে ওর ঘর মানে একটুখানি গোছাগুছি করছিল, ওই জন্য রাত হয়ে গেছে। তো এবারে 11টা পর্যন্ত তো আমি মানে বাজার করতে বলেছি, তারপর চিকেন ছিল, এবারে সব কিছু ধুতেও তো হবে। এবার বাজার টাজার ধুয়ে ফ্রিজে ঢোকাতে আমার অনেক রাত হয়ে গেছিলো কালকে ঘুমাতে। তো এতটা রাত করেছিল, মাথা গরম হয়েছিল, কাল প্রচণ্ড বকেছি চিন্টুকে নিয়ে। তাড়াতাড়ি কালকে ঘুমিয়ে গেছে, কালকে আর বেশি ফোন টোন দেখেনি, ঘুমিয়ে গেছে। সোহেবের বলছি, হিমাদ্রির যে রুমমেটটা ছিল, সেই রুমমেটটা কালকে পিজিটা ছেড়ে দিয়েছে। তাই ওর যেই বেডটা ছিল, আলমারিটা ছিল, তারপর টেবিলটা ছিল, সব জয়েন্ট করলো। হিমাদ্রি ওখানে 1 মাস থাকবে এখন, তারপর ওরাও একটা ফ্ল্যাট নিয়েছে, সেখানে চলে যাবে। তো এই 1 মাসটা ভালো করে থাকবে বলে সব কিছু জয়েন্ট করলো। খাটটাকে একটু বড় করলো, আলমারি দুটো এক জায়গায় করলো, টেবিলটা একটু বড় করলো, ওই সবই একটু সাহায্য করে দিচ্ছিল। কিন্তু অত রাত পর্যন্ত থাকাটা আমার খুব একটা ইয়ে লাগেনি। মানে ব্যাঙ্গালোরের রাস্তাঘাট একটু মানে অন্যরকম, পাবগুলো সব সময় চলতে থাকে। তো এবারে ওই পাবগুলো থাকার জন্য না রাস্তাঘাটে একটু অশান্তি মাঝে মধ্যেই হতে থাকে। আমার চোখের সামনেই 2বার হয়েছে, সেটা আমার ভয় লাগে। সব সময় হয় না, কিন্তু যেহেতু আমি চোখের সামনে 2বার দেখে নিয়েছি, তো আর ওই পাবে যদি ঝামেলা হয় না, তো ওরা দেখে না কোনটা পাবলিক কোন দোষী, ওদের হাতে যা থাকে সেটা চালিয়ে দেয়। তাই আমি রাত্রেবেলাটা একটু অ্যাভয়েড করি। হ্যাঁ, আমি সাথে থাকি ঠিক আছে, আমার তখন মনে হয় যে দুজনই তো আছি, যা হয় একসাথেই হবে, কিন্তু ও একা থাকলে আমার খুব টেনশন হয়। ওই জন্য কালকে রাত্রেবেলা একটু বকা খেয়ে গেছে, আর আমিও রাগ করে আমার জন্য নিয়ে এসেছিলাম, আমি আর খাইনি। রাত 11টা পর্যন্ত অপেক্ষা করেছি, 11টা বাজতে 10 পর্যন্ত অপেক্ষা করেছি, তারপর আমি খেয়ে নিয়েছি রাগে। এবার ও যখন এনেছে তখন কি আর খেতে পারি, ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছি। একটা শুধু টেস্ট করেছি, জোর জবরদস্তি মা খাও নিয়ে, তখন অর্ধেকটা আমি আর অর্ধেকটা ও খেয়েছি। এখানে ফুলকপিগুলো বাজারে যখন দেখবে মনোমিষ কি ভালো, কত টাটকা, আর ঘরে আনতে কালো হয়ে যায়। এই যে হালকা হালকা কালো হয়ে গেছে। চিন্টু, মুখটা ধো, লাজানিয়া আছে, আয় লাজানিয়াটা গরম করছি, আয় খাবি। লাজানিয়া নয়, তুই তো বললি লাজানিয়া।
লাফিং, ও এটার নাম লাফিং, এটা লাজানিয়া নয়। তাহলে লাজানিয়ার হয়তো রাত্রেবেলা গল্প করছিল, সেটাই আমার মাথায় রয়ে গেছে। চ, দুটো আমি খাবো, দুটো তুই খাবি। তাহলে আমাদের টিফিনটা হয়ে গেল। আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, ওই জন্য তাড়াহুড়ো করে কেটে একটা ভাজা বসে না। এটাতে দিলাম আলু, ফুলকপি, ক্যাপসিকাম, বিনস, গাজর সব মিশিয়ে একটা ভাজা করছি। এরকম আগেকার দিনে একটা সবজি হতো যেটার নাম হতো নবরত্ন, আর এখনকার দিনে এই সবজিটার নাম দিয়েছে মিক্স ভেজ, তাই না? এর সাথে আরও কিছু সবজি থাকতো, যেমন থাকতো পটল, বেগুন, তারপর পনির, এইসব দিয়ে একটা সবজি। দিওয়ালিতে জিজ্ঞাসা করতো না নবরত্ন দেবে, নবরত্ন একটা ফেমাস সবজি নবরত্ন। আর এখন সব দিওয়ালিতে মিক্স ভেজ। আর আমি আজকে করছি নবরত্ন ভাজা। এটা রিন্টু খেতে খুব ভালোবাসে। এটা ঘি দিয়ে ভাজলে আরও ভালো হয়, একটু তেজপাতা, একটু গরম মশলা ফোড়ন দিলে না ওই যে ইয়ের মতন লাগে খেতে। ওই কী বলো ওটার না, ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসের যে করার আগে যেই সবজিগুলো ভাজে ওরকম টেস্ট আসে। আর রিন্টু খুব পছন্দ করে। ওরা যখন ছোট ছিল তখন আমি যদি ঘরে ফ্রাইড রাইস বানাতাম, তো ওই ভাজা ইয়েটা গন্ধে রিন্টু বলতো মা আমার একটু ওই সবজিটা দাও, নিয়ে ওকে আবার একটুখানি সবজি দিতাম। তো ওর যে কী পছন্দ, এখনও খুব ভালোবাসে। ওই গন্ধের যদি একটুখানি সবজি পায় না, ওর ভাত খাওয়া হয়ে যাবে। ठीक है चल आधा मिलता है, 40 में मिलता है। ठीक है चल, ठीक है 40 में मिलता है। খাতা দেখালো, খাতা দেখিয়েছে না, কালকে যে বললি খাতা দেখাবে। ওটা দেখিয়েছে নিউট্রিশন। কত পেয়েছে? 24। এটা চিকেন নয় তো, ভেজ, এটা সয়াবিন। সয়াবিনের খেতে ভালো, কিন্তু প্রচণ্ড ঝাল। রাতে একটা টেস্ট করেছিলাম, খুব ঝাল। আর ধূপকাঠি শেষ হয়ে গেছে আমার, মনে হয় প্রদীপ যুদ্ধ হয়েছি। হয়তো আজকে যখন 2 প্যাকেট ধূপকাঠি নিয়ে আসিস না। 24 হয়েছে, 24। কত তো 30-এ? ভালোই তো পেয়েছিস। কটা ডিম নিয়ে নিবি, হ্যাঁ? কত ডিম কটা নিয়ে নিবি? 10টা মতো। এর আগের দিন মোমোটা নিয়ে এসেছিলাম, আমি ভালো করে খাইনি, চিকেন ছিল বলে, ওই জন্য চিন্টু ভেজ নিয়ে এসছে না। এটাই ভালো লাগছে বেশি। আমার জন্য মোমো টোমো আনলে ভেজেই আনবে। হয়ে গেল ভাজাটা, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, টেস্টটা ভালো লাগবে। আর গুড় দিয়েছি না, কালারটা খুব সুন্দর চলে এসেছে। আর এইদিকে চিকেনটাও বসিয়ে দিলাম। রোজ রোজ চিকেন আর কি দেখাবো তোমাদের। চিকেনটা আজকে আলু দিয়ে পাতলা করে ঝোল করবো। নবরত্ন ভাজা কমপ্লিট। একটু গরম মশলা দিয়ে দিই। গরম মশলা বলতে বিরিয়ানি মশলা করা আছে, গরম মশলা করা নেই, যাতে সেন্টটা ভালো আসবে। আর একটু ঘি দিয়ে দিই, ঘিটা শেষ হয়ে এসছে একদম লাস্ট। এতক্ষণে কাজ কমপ্লিট হলো। কটা বাজছে? 2:30। ঘর মুছলাম, ঘরটা একটু দেরি করেই মুছলাম। চিন্টু বেরোলো তো, বলে যে ঘরের থেকে বেরিয়ে গেলে কেউ
সঙ্গে সঙ্গে ঘর মোছা বা ঝাড় দিতে নেই, ওটা অন্য সময় করে তো, ওই জন্য আমি এতক্ষণে ঘর মুছলাম। চিন্টু চলে গেছে অনেকক্ষণ, রান্না ঠিকঠাক করতেও পারিনি আজকে, দেরি হয়ে গেছিলো না। আলুটা চিকেনের সেদ্ধ হয়নি, শুধু চিকেনটা সেদ্ধ হয়ে গেছিলো। ওই চিকেন আর একটু ঝোল তুলে দিলাম ওকে, ওই খেয়েই চলে গেল। এবার আমি খেতে বসবো। সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেল, এটাই বাকি ছিল। আর হালকা ফুলকা রান্না বান্না সেরকম কিছু করিনি, চিকেন আর এখানে ভাজা, নবরত্ন ভাজা, এখানে অল্প একটু পান্তা ভাত আছে। এই একটা বেলায় আমার একটু কাজ থাকে, ওই বেলাতে আর কোনো রকম কাজ থাকে না। ওই বেলাটা পুরো শুয়ে বসে ফোন দেখে এর সঙ্গে ওর সঙ্গে ফোনে কথা বলে সময়টাকে কাটায়। আর এই বেলাটায় ফুরসত পায় না একটু শ্বাস নেওয়ার। ওই লাজানিয়া আবার বলছি, কি বললো ওটা, লাফুন না কি একটা বললো, ওটা খেলাম না, এত ঝাল পেটটা পুরো ভার করে রেখেছে। ঝালের জন্য ইয়ে হয়ে গেছে, পেটটা জ্বালা করছে, খেতে ইচ্ছে করছে না। তাহলে চলো খাওয়া দাওয়াটা সারি। নবরত্ন ভাজা দিয়ে মাখলাম। ভালো হয়েছে। নবরত্ন কেন বারবার বলছি বলতো, নবরত্নটা এখন কেউ বলেই না, উঠে গেছে নবরত্ন কথাটা। ওই জন্য সবাই যাতে আবার নবরত্ন কথাটা চালু করে, ওই জন্য নবরত্ন বলছি। এই কাজে এইখানে যে আমার কি করে টাইম পাস হয়ে যায় আমি বুঝতেই পারি না, সারা দিনটা পেরিয়ে যায়। এই এখনই কটা বাজছে, 2:30 বাজছে তো, এখনই কি করে 12টা বেজে যাবে বুঝতেই পারবো না, রাত 12টা। এটা থাক, চিন্টু ভালো করে খেয়ে যেতে পারে না, এসে খাবে রাতে একটু তৃপ্তি করে। কি করছি বলো তো, মশা মারছি। চোখে একটা মশা দেখতে পাচ্ছি না, কিন্তু পা ঝুলিয়ে বসে আছি, পাগুলো মশা কামড়ে দিয়ে চলে যাচ্ছে। কী করে বুঝছি, ফুলে যাচ্ছে। মশাটাকে আমি খোঁজার চেষ্টা করছি, মশাটা কোথায়। চা খেতে যাব, কিন্তু মশা মারার চক্করে আমি চা খেতেও যাচ্ছি না। অল্প একটু চা বানাবো। আর চলো পারি তো তোমাদের সঙ্গে আজকে একটা গল্প শেয়ার করব, আমার বাবার জীবনী। অল্প অল্প করে প্রত্যেক দিনের ব্লগে দেব, হ্যাঁ, একটু একটু করে, কারণ একদিনে বলতে গেলে মহাভারত কভার হয়ে যাবে, অতটা তো ব্লগে সময় নেই। ব্লগ বানানোর নিয়ম কতটা, বড় জোর 16 মিনিট, সেখানে আমাদের 20 মিনিট 23 মিনিট হয়ে যাচ্ছে। তারপরে যদি আমি বাবার জীবনী শোনাতে যাই তাহলে একদম 3 ঘন্টা সিনেমা, আর থেকেও বেশি হয়ে যাবে। কি দরকার রোজ অল্প অল্প করে শোনাও, ভালো লাগলে অবশ্যই শুনবে। চলো চা বানিয়ে নিয়ে আসি, চা বানিয়ে নিয়ে এসছি তো চলো চা খাই আর গল্প করি। ছোটোবেলায় যখন বাবাদের কাছে বসতাম তখন বাবারা আমাদেরকে গল্প শোনাতো, বেশিরভাগ নিজেদের জীবনের ঘটনা শোনাতো, যেটা আমরা খুব মন দিয়ে শুনতাম। আমরা বলতে আমরা সবাই কতটা শুনতো জানি না, তবে আমি খুব মন দিয়ে শুনতাম। বাবা মা আমাদেরকে কোনোদিন রাজা রানীর গল্প শোনায়নি। বাবাদেরই ঘটনাটা এত আমাদের মন ছুঁয়ে যেত যে ছোটোবেলায় আমরা বলতাম, বাবা তোমাদের গল্প বলো না, বাবা তোমাদের গল্প বলো না। আর বাবারা তখন রাত্রেবেলায় বসে বসে আমাদেরকে এই গল্পগুলো শোনাতো। তো যাই আমি বলবো, এগুলো সব বাবার মুখে শোনা, আমি নিজে চোখে দেখিনি। যদি
বড়রা কেউ যারা যারা আমাদের ফ্যামিলির সঙ্গে যুক্ত তারা যদি শোনো আর তারা যদি ভুলভাল থাকে তো অবশ্যই কারেকশন করে দিও কমেন্টে, ঠিক আছে? তো প্রথমে শুরু করি বাবার জন্ম। দাদু ঠাকুমার বিয়ে হয় আনুমানিক, বলছি আমি, এটা আমার বাবা বলে দেয়নি, 1938 সালে অথবা 1939 সালে। এই কারণেই বলছি কারণ আমার বাবার জন্ম 1940 সালে, তার 2 বছর আগে হলে 38 সাল, 1 বছর আগে হলে 39 সাল, এই জন্য আমি আনুমানিক একটা বললাম। আমার বাবা যখন পেটে ছিল ঠাকুমার, তখন আমার দাদু ঠাকুমা কোনো একটা কেসে জড়িয়ে পড়েছিল, জমি জায়গার হোক বা কিছুর হোক, কিছু একটা কেসে জড়িয়ে পড়েছিল। তো বাবাকে পেটে নিয়ে দাদু ঠাকুমা কোর্টে যেত। তো সেই সময় ওই কোর্টে কেসে জিতে গিয়েছিল, তা সেই জন্য আমার বাবার নাম হয়েছিল রঞ্জিত। মানে জয় একটা প্রথমেই যেহেতু পেয়ে গেল, তার কয়েকদিন পরে বাবার জন্ম হলো, ওই জন্য বাবার নাম হলো রঞ্জিত। আরেকটা আমার বাবার নাম ছিল আদালত, যেহেতু সবসময় আদালতে যাওয়া আসা করতে হয়েছে ওই অবস্থায়, ওই জন্য বাবার একটা নাম ছিল আদালত। তো এইভাবে পেরিয়ে যায়, বাবা হলো, তারপর হলো মেজো কাকা। মেজো কাকা হওয়ার পরে, আর সেদিনকে সেই গল্পটা শুনিয়েছিলাম না যে বিয়ে বাড়ির ঘটনাটা, তো বাবারা যেহেতু চাষবাস ফ্যামিলির ছিল, তো ওই জন্য খাওয়া পড়ার অভাব হতো না, খেত ভাত, আলু সেদ্ধ, ডাল। কিন্তু আমার বাবার আর কাকুর খুব খেতে ইচ্ছে হয়েছিল ভালো ভালো বিয়ে বাড়ির খাবার। বিয়ে বাড়ির খাবার, এবার নেমন্তন্ন নেই, কী করবে? তখন 2 ভাই মিলে বললো চ ওই বিয়ে বাড়িটাতে যাই, জল ভরবো, জল ভরলে নিশ্চয়ই ওরা খাওয়াবে। নিয়ে ওই বিয়ে বাড়িতেই গিয়েছিল, জল ভরেছে, তৃপ্তি করে খেয়েছে, আবার দাদু ঠাকুমার জন্য নিয়ে এসছে, আবার যে পয়সা পেয়েছে সেটাও ঠাকুমার হাতে তুলে দিয়েছে। সেদিনকে ওই জন্যই বলেছিলাম যে জল ভরেছে আমার বাবা মা এককালে, বাবা মা বলছি, বাবা কাকু জল ভরে তারপর সংসার চালিয়েছে। তো হ্যাঁ কী বলে, এইভাবে তারপরে আমার পিসি হলো, বড় পিসি, তারপর হলো আমার সেজো কাকু হলো। হ্যাঁ, সেজো কাকু হওয়ার পরে আমার বাবার যখন 9 বছর বয়স, 9 বছর কি 10 বছর, তখন আমার বাবার বিয়ে দিয়ে দিয়েছিল দাদু। ভালো মেয়ে পেয়েছিল, বিয়ে দিয়ে দিয়েছিল। তো তখনকার দিনে বিয়ে দিয়ে কি করে, ঘরে নিয়ে আসে না, যেহেতু ছোট, তো একটা বয়স না হলে নিয়ে আসে না, ওটাকে দিরাগমন বলে। দিরাগমন হতো তবেই নিয়ে আসতো। সবার দিরাগমন হয়েছে, আমার মায়েরও হয়েছে, পিসিদেরও হয়েছে, সবার দিরাগমন হয়েছে, যেহেতু ছোট ছোটোতে বিয়ে হয়ে যেত, তো ওই জন্য। আর যাদের বড়তে হতো তাদের দিরাগমন হতো না, যেমন মনে হয় আমার সেজো কাকুর দিরাগমন হয়নি, কি জানি না, আমার এটা মনে নেই, বাবা বলেনি আমাকে। নিয়ে 9 বছর না 10 বছরে বাবার বিয়ে হলো। তারপরে যে যার মতন নিজের ঘরেই, বাবার ওই বউও নিজের ঘরে, বাবাও ঘরে। তারপর মনে হয় বাবার যখন 18 বছর বয়স হলো, আর ওর বইয়ের মনে হয় 13 কি 14 বছর বয়স হলো, তখন নিয়ে এলো এখানে আমার দাদুর বাড়িতে। নিয়ে এখানে এসে বছরখানেক পরে একটি ছেলে হয়। কিন্তু তখনকার দিনে কি হতো বলো তো, তখনকার দিনে ঘরে খাবার থাকলেও পেট ভর্তি বৌদিকে খাবার দিত না। কেন না, ঘরে কাজ করতে হবে, প্রচুর কাজ ছিল, ধান চাল করে সেই চালের ভাত হতো, তবে রান্না হতো। এমনিতেও উঠোন তুঠোন থাকতো, সেই করা, মানে নিকানো, তারপর চাষের সব সময় কাজ থাকতো, বাবাদের চাষ ছিল, কখনো আখ চাষ হতো, কখনো ধান চাষ হতো, কখনো আরও অনেক কিছু চাষ হতো, যেগুলোর জন্য চাষের কাজও বউদেরকে যেতে হতো। তো ওই খাওয়ার একটু কষ্টের জন্য বাবার ওই যাকে বিয়ে করেছিল তার টিবি ধরা পড়ে। টিবি হয়, দাদু ঠাকুমা যখন জানতে পারে যে টিবি হয়, তখন একটা ব্যবস্থা নেওয়া হয় যে টিবি তো অনেক ছোঁয়াছে, তখনকার দিনে টিবি বাপের বাড়ি পাঠিয়ে দিতে হবে। বাপের বাড়ি পাঠিয়ে দিল, বাচ্চাটাকে বললো দেওয়া হবে না, বাচ্চাটাকে নিজেদের কাছে রেখে নিল। তো মা ছাড়া কি বাচ্চা বাঁচে? কিছুদিন পরে ওই টিবিতে বাবার ওই বিয়ে করা বউ মারা গেল, এদিকে বাচ্চাটাও মারা গেল, বাবা একা হয়ে গেল। আর এই সময়ই আরেক কাকা, তার কিছু বছর পরে আরেক পিসি,
আর তার কিছু বছর পর আরেকটা ছোট কাকা, এদের জন্ম হয়। তো আমার বাবারা 5 ভাই আর 2 বোন ছিল, তো 4 কাকা, 2 পিসি আর আমার বাবা হয়ে গেল। করে করে বাবার যখন 20-21 বছর বয়স, তখন দাদু ঠাকুমারা বলল যে বিয়ে কর। বাবা তো বিয়ে করতে নারাজ, বাবা বিয়ে করবো না বলছিল। তাও যাক, রাজি হয়েছিল। আর বাবা তখন একটা পোস্ট অফিসে কাজ করতো। পোস্ট অফিসে ওইখানে একজন বলতো ভদ্র মহিলা ছিলেন, তো ওদের বাড়িতেই কখনো রান্নার জোগাড় করে দিত, থাকতো, মানে এরকম ছিল, বেশ ঘরের মতন ছিল, অনেক হেল্প করে দিত। তো সেই পোস্ট অফিসের ইয়েতেই ওই ভদ্রমহিলা বা ভদ্রলোক যে ছিলেন তার ইয়েতে সিফারিশেই বাবার কেবলসে চাকরি হয়ে যায়। তো কেবলসে চাকরি হয়, নিয়ে ওই করে বাবা চাকরিজীবী হয়ে গেল, ঘরের একজন। তারপরে বাবা দেখলেন যে না, আর কতদিন এইভাবে দুঃখে থাকবো, বাবা মনস্থির করলো বিয়ে করবে। নিয়ে বাবার জন্য পাত্রী দেখা শুরু হয়। বাবাকে অনেকগুলো পাত্রী দেখিয়েছিল, কিন্তু বাবার পছন্দ হয়নি। শেষমেশ পাত্রী দেখতে গেল ইয়েতে, মামাবাড়ি। আমার মামাবাড়ির পাশে একজন ভদ্রমহিলা ছিলেন, তো তার সঙ্গেই বাবার বিয়ে, মানে পাত্রী দেখা শুরু হয়। বাবা গেল, দেখলো, দেখার পরে ওই বাইরে যখন ঘুরতে বেরিয়েছে, তখন ছোটোখাটো মোটা সোটা একটা মেয়েকে নজর পড়েছে। তখন বাবা জিজ্ঞাসা করেছে, বলে না মানে ওই বন্ধন থাকলে যা হয়, তখন আমার মায়ের বয়স হবে ওই কত বলবো, 7 কি 8, 7 বছর কি 8 বছর এরকমই হবে। নিয়ে বাবা বললো এই মেয়েটা কার? তখন দাদুর নাম বললো, আমার দাদুর নাম বলে নিয়ে বাবা বললো একবার কথা বললে হয়, আমার মেয়েটাকে ভালো লাগছে। নিয়ে ওই মেয়েটাকেও কথা দিয়ে এসেছিলো যে বাবার সাথে বিয়ে হবে, কিন্তু বাবা যেহেতু দেখলো, তখন বাবা মাকে দেখে নিয়েছে, নিয়ে চলে গেল পাশের বাড়ি কথা বলতে। নিয়ে কথা বললো, দাদুরও পছন্দ হয়ে গেল, সরকারি চাকরি করা ছেলে, তখনকার দিনে বয়সটা ম্যাটার করতো না। নিয়ে মায়ের সঙ্গেই পাকা কথা হয়ে গেল। এবারে কি করবে, এইদিকেও কথা দিয়ে এসছে। তখন বাবা যে তাহলে ওর সঙ্গে আমার মেজো কাকার বিয়ে দেবে, মানে ওই পাশের বাড়ির যে মেয়েকে দেখেছিল, তো আমার কাকুর সঙ্গে বিয়ে দেবে, আর বাবা তাহলে আমার মাকে বিয়ে করবে। নিয়ে সেই কথা মতন কাজ হলো। একই বিয়ে মণ্ডপে ওই মেয়ের সঙ্গে আমার মেজো কাকুর বিয়ে হলো, আর বাবার সাথে মায়ের বিয়ে হলো। মানে আমার এখন যিনি মেজো কাকিমা আছে, ওনার সঙ্গে আমার বাবার আগে দেখাশোনা চলেছিল। তো যাক, ওই করে মেজো কাকিমাকে রেখে এলো মেজো কাকু, বাবা রেখে এলো মাকে। এই করে আরও কিছু বছর পেরিয়ে গেল। তারপর মায়ের যখন 14 বছর বয়স হলো, তারপর আবার সেই দিরাগমন করে মাকে শ্বশুরবাড়ি নিয়ে আসা হলো। আর আমার মায়ের বাবা মার নাম জানো তো, কি সুন্দর নামটা। বাবার নাম ছিল ভোলানাথ রাউত, মায়ের নাম ছিল ভগবতী রাউত। কি সুন্দর না, ভোলানাথ ভগবতী, একদম ঠাকুরের নামের একটা ইয়ে। তো চলো, শ্বশুরবাড়িতে মা এলো, এ পর্যন্তই রাখি। এমনিতেই আমার 9 মিনিট হয়ে গেল কথা বলা। আর আজকে সারাদিনের ব্লগ অনেক বড় হয়ে যাবে, বাকি গল্পটা কালকে বলবো, শ্বশুরবাড়িতে এসে কি হয়েছিল না হয়েছিল। চিন্টু আসুক, দিনের চিকেন আছে, আর কিছু রান্না করব না, ওই জন্য আমি এখানেই ব্লগটা শেষ করব। তো চলো, আজকাল ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ব্লগ দেখতে থাকো, টাটা বাবা, গুড নাইট, খতম। আর গল্পগুলো শুনবে, ঠিক আছে? ভালো লাগবে, যাতে ভালো লাগবে শুনবে, যাতে ভালো লাগবে না কাট করে দিও।